হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে রাভানন বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবিটা দিল রাজুর প্রডিউস করার কথা ছিল এবং হিরো হিসেবে থাকবেন প্রভাস এবং ছবিটা ডিরেক্ট করার কথা ছিল প্রশান্ত নীলের। বাট এটা স্ক্রিপ্টটা কিন্তু দিল রাজুই দিয়েছিল আর কি। তিনি এই ছবিটা বানাতে চাইছিলেন, তার রেডি স্ক্রিপ্ট ছিল, তার রাইটিং টিম তৈরি করে দিয়েছিল। সেটা তিনি চেয়েছিলেন যে প্রশান্ত নীল ডিরেক্ট করুন এবং প্রভাস হিরো হিসেবে থাকুক। বাট আলটিমেটলি প্রভাস এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন এবং প্রশান্ত নীলও সরে দাঁড়িয়েছেন। আগে এরকম একটা আপডেট উঠে এসেছিল যে মাইট বি আল্লু অর্জুনকে নিয়ে এই ছবিটা হবে, প্রশান্ত নীল ডিরেক্ট করবেন। বাট প্রশান্ত নীল এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। তো মাইট বি এই ছবিটা সেম সাবজেক্টকে নিয়ে, সেম স্ক্রিপ্টকে নিয়ে আর কি অন্য ডিরেক্টর এবং অ্যাক্টর দিল রাজু এই মুহূর্তে খুঁজছেন। তো দেখা যাক কাকে নিয়ে আলটিমেটলি এই ছবিটা হয়। এর পরবর্তী আপডেটটা হচ্ছে রামায়ণাকে কেন্দ্র করে। তো 3 জুলাই কিন্তু এই ছবির কিন্তু লোগো লঞ্চ করতে চলেছে। এটা লোগো তারা রেডি করেছে, সেটা দিয়ে তারা অ্যানাউন্সমেন্ট করবে। বাট 3 মিনিটের যে ভিডিওটা তাদের রেডি আছে, যেটা একটা অ্যানাউন্সমেন্ট টিজার টাইপের, সেটা কিন্তু সেদিনকে রিলিজ করবে না এবং খুব শীঘ্রও কিন্তু সেটা আসবে না আর কি। ওটা কিন্তু দেরি আছে, বিকজ ছবি রিলিজ হতে এখন অনেকটা সময় রয়েছে। তাই মেকার্সরা কিন্তু ওটা হোল্ড করে রাখছে, তারা সেন্সার ইত্যাদি সবকিছুই করিয়ে রেখেছে, তাদের পুরো জিনিসটাই রেডি আছে। বাট তারা এই মুহূর্তে অ্যানাউন্সমেন্ট করতে চাইছে না, তারা রাইট টাইম এলে, ঠিক সময় এলে সেটা তারা রিলিজ করবে আর কি। এর পরবর্তী আপডেটটা হচ্ছে হেরাফেরি 3 কে কেন্দ্র করে। তো পরেশ রাওয়াল কিন্তু একটা ইন্টারভিউতে জানিয়েছেন যে তাদের যে ইস্যুস হয়েছিল সেটা পুরোপুরি রিজলভ হয়ে গেছে, সব ঝামেলা মিটে গেছে। পরেশ রাওয়ালের যা যা ডাউট ছিল, যা যা কিছু ছিল, সেগুলো সবকিছু মিটে গেছে। তো এবার হেরাফেরি 3 ইজ ব্যাক অন ট্র্যাক। এবার অক্ষয় কুমার প্রডিউসার হিসেবে থাকতে চলেছে। সো এই আর কি আপডেট উঠে এসেছে। তো হেরাফেরি 3 হচ্ছে, তো ফ্যান্সরা মারাত্মক খুশি, আমিও তাদের মধ্যে একজন। আমিও প্রচন্ড খুশি যে হেরাফেরি 3 আবারও দেখতে পাবো, শ্যাম, বাবুরাও এবং রাজু একসাথে থাকবে। রিয়েলি হ্যাপি ফর দ্যাট। পরবর্তী আপডেট হচ্ছে শাদি মে জরুর আনাকে কেন্দ্র করে। তো শাদি মে জরুর আনা ছবিটা রাজকুমার রাও ছিল, সেই ছবিটা খুব হিট হয়েছিল, স্যাটেলাইটে বেশি চলেছিল অ্যাকচুয়ালি। তো সেই ছবিটা কিন্তু তার সিকুয়েল হতে চলেছে। অভয় বর্মা, যাকে আপনার মুঞ্জা ছবিতে দেখেছিলেন, সে এবারে নায়কের চরিত্র থাকবে এবং নিতাংশী গোয়েল, যাকে আপনার লাপাতা লেডিজে দেখেছিলেন, তো তাকেও লোকে পছন্দ করেছিল। তো সে আর কি হিরোইন হিসেবে এই ছবির মধ্যে থাকতে চলেছে। তো দেখা যাক ছবিটা কিরকম হয়, এবার কোন সাবজেক্ট নিয়ে ডিল করে। থিমটা তো আমার মনে হয় সেমই থাকবে, ঠুকরা কে মেরা প্যার মেরা ইন্তকাম দেখেগি, সেই ব্যাপারটাই আর কি থাকবে। ওই যে ভালোবাসায় রিভেঞ্জ নিচ্ছে, সেই অ্যাঙ্গেলটাই হয়তো থাকবে। বাট দেখা যাক ব্যাকড্রপ কি হয়, গল্প কি হয়, সেই জিনিসপত্রগুলো কি হয়, সেটাই দেখার মতো বিষয়। এর পরবর্তী আপডেট হচ্ছে বেঞ্চ ছবিটাকে কেন্দ্র করে, যেটা এলসিউর পার্ট, বাট লোকেশ কানাডা নিজে ডিরেক্ট করছেন না, বাকিয়া রাজকানন ডিরেক্ট করছেন। ছবির একটা অ্যানাউন্সমেন্ট প্রোমো চলে এসেছিল, যেখানে আমরা নিবিন পলিকে দেখতে পেয়েছিলাম। এছাড়া রাঘবা লরেন্স বেঞ্জের চরিত্রটা প্লে করছে। এবার শোনা যাচ্ছে যে অ্যান্থনি দাস, মানে যে চরিত্রটা সঞ্জয় দত্ত প্লে করেছিল লিও ছবিতে, সেই ক্যারেক্টারের নাকি একটা ক্যামিও নাকি এই ছবির মধ্যে থাকতে চলেছে। এবং লিওতে বিজয়ের যে বোন করেছিল ম্যাডোনা সেবাস্টিয়ান, সেও কিন্তু এই ছবির মধ্যে থাকতে চলেছে এবং সেই নাকি লাভ ইন্টারেস্ট হবে হচ্ছে আমাদের নিবিন পলির আর কি। এরকমই একটা আপডেট উঠে আসছে। পরবর্তী আপডেট হচ্ছে লাহোর 1947 কে কেন্দ্র করে। তো এই ছবিটা কিন্তু, যেহেতু আপনারা জানেন যে এই কি বিষয়বস্তু নিয়ে ডিল করছে, আমি একটা পুরো ডেডিকেটেড ভিডিও বানিয়ে সেখানে পুরো গল্পটা সম্পর্কে বলেছিলাম। এটা বেসিক্যালি একটা স্টেজ প্লে আর কি। বাট এখন যেহেতু দেশের পরিস্থিতি ওরকম নয় যে এই ছবিটা রিলিজ করতে পারে, তাই জন্য বহু সিন কিন্তু তারা রিশুট করতে চলেছে এবং বহু পোর্শন আছে যেটা তারা রিডাব করতে চলেছে, ডায়লগ ইত্যাদি চেঞ্জ করতে চলেছে। তো দেখা যাক ছবিটা কিন্তু এখন এবছর তো রিলিজ হবে না, এটুকু গ্যারেন্টি। দেখা যাক কবে রিলিজ হয়। আপডেটটা হচ্ছে জেমস ওয়ানকে কেন্দ্র করে। তো ট্রেন টু বুসান বলে যে কোরিয়ান ছবিটা হয়েছিল, যেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, খুব দারুণ সিনেমা। তো সেই ছবির ইউনিভার্সের মধ্যে একটা ছবি জেমস ওয়ান বানাতে চলেছেন, একটা স্পিন অফ বানাতে চলেছেন বেসিক্যালি। সেটার নাম হচ্ছে লাস্ট ট্রেন টু নিউ ইয়র্ক বলে। তো যখন আর কি ট্রেন টু বুসানের ঘটনাটা ঘটছে, যে দিনকে, সেম দিনকে আর কি আমেরিকাতে আর একটা ঘটনা ঘটছে, যেখানে আর কি লাস্ট ট্রেন টু নিউ ইয়র্ক, সেখানে আমরা দেখতে পাচ্ছি কিছু লোক আর কি জম্বিদের থেকে পালাচ্ছে। তো সেটা নিয়ে জেমস ওয়ান একটা ছবি বানাচ্ছেন। জেমস ওয়ান খুব ভালো একজন পরিচালক, দেখা যাক তিনি কি করেন, জম্বি জনরাটার মধ্যে কি ইনোভেটিভনেস আনেন, সেটাই দেখার মতো বিষয় হবে। আপডেটটা হচ্ছে ওয়ার্ড 2 কে কেন্দ্র করে। তো ওয়ার্ড 2 তে যে ডান্স ফেস অফটা থাকতে চলেছে, তো সেইটা কিন্তু আজ থেকে ওয়াইআরএস স্টুডিওতে শুটিং হচ্ছে এবং 7 জুলাইয়ের মধ্যে কিন্তু এই ডান্স ফেস অফটা কমপ্লিট হয়ে যাবে। তো এনটিআর জুনিয়র এবং ঋতিক রোশনকে আমরা ডান্স করতে দেখতে পাবো এই পার্টিকুলার সিকোয়েন্সটার মধ্যে। তাদের একটা ফেস অফ থাকতে চলেছে। আপডেটটা হচ্ছে পারাশক্তি বলে ছবিটাকে কেন্দ্র করে। তো শিবকার্তিকের এই ছবিটার শুটিং বন্ধ হয়ে গেছিল, বিকজ প্রডিউসার ঝামেলায় পড়ে গেছিল। এখন শোনা যাচ্ছে এই সপ্তাহ থেকে আর কি ছবির শুটিং আবার রিজিউম হতে চলেছে এবং পোলাচিতে আর কি প্রথম আর কি শিডিউলটা হবে আর কি, যেটা রিজিউম হচ্ছে সেটা পোলাচিতে শুট হবে আর কি। পরবর্তী আপডেটটা হচ্ছে ভেটরি মারানকে কেন্দ্র করে। তো ভেটরি মারান একটা ইন্টারভিউতে জানিয়ে দিয়েছে যে বাডি ওয়েসেল ছবিটা কিন্তু ডিলে হয়েছে, বিকজ রাইটিং এখনো তাদের পুরোপুরি কমপ্লিট হয়নি। এবং সেকেন্ড হচ্ছে এই ছবিটার জন্য ওই মেকাট্রনিক্স দিয়ে আর কি তারা একটা বুল তৈরি করছিল। বাট সেই জিনিসপত্রগুলো টেকনিক্যালি এবং সেফটির জন্য যে জিনিসপত্র, যে প্রিপারেশন দরকার আছে, সেটা আরো বেশি সময় লাগবে। তো সেই জন্য তিনি এই ছবিটা এই মুহূর্তে বানাতে পারছেন না, সূর্যাকে নিয়ে বাডি ওয়েসেল ছবিটা, সেই কারণে ডিলে হয়েছে। তিনি ফিউচারে বানাতে চাইছেন, ছবিটা শেলফ
হয়ে যায়নি, সেটা তিনি জানিয়েছেন। এছাড়া তিনি বলেছেন যে এসটিআর এর সাথে তার দেখা হয়েছিল, সবকিছু খুব তাড়াতাড়ি ফেল ইন প্লেস হয়েছে এবং তার কাছে যেহেতু গল্প ইত্যাদি রেডি ছিল সবকিছু, তাই জন্য ভাড়া চেন্নাই ইউনিভার্সের মধ্যে তিনি এই ছবিটা বানাচ্ছেন। এটা ভাড়া চেন্নাই পার্ট 2 নয়, সেম ইউনিভার্সের মধ্যে বেসড, এবং ভাড়া চেন্নাই ছবির যেহেতু রাইটস ধানুষের কাছে আছে, কালকে আপনাদেরকে একটা আপডেট দিয়েছি আমি, শোনা যাচ্ছে ধানুষের প্রোডাকশন কোম্পানি নাকি 20 কোটি টাকা চার্জ করেছে এনওসির জন্য। সেটা কিন্তু নয়, ভেট্রিমান ক্লিয়ার করে দিয়েছে না, ধানুষ একটা টাকাও নেয়নি। আমি যখন তাকে জানিয়েছি যে আমি এই ছবিটা করতে চাইছি, সে বলেছে ওকে, সে এনওসি দিয়ে দিয়েছে, বাট কোনো টাকা নেয়নি। এটা ভেট্রিমান নিজে ইন্টারভিউতে জানিয়েছে। আমি যেটা কালকে ভিডিওতেও বলছিলাম যে ভেট্রিমানের সাথে ধানুষের সম্পর্ক খুব ভালো, তো সেটা আর কি আলটিমেটলি প্রমাণ হলো। ভিডিওর এর পরবর্তী আপডেট হচ্ছে SSMB 29 কে কেন্দ্র করে। তো এই ছবিটার জন্য প্রিয়াঙ্কা চোপড়া একটা ডান্স সিকোয়েন্সের জন্য রিহার্সাল করছিল, তার রিহার্সাল কমপ্লিট হয়েছে। এবার খুব শীঘ্রই হায়দ্রাবাদে সে মহেশ বাবুকে জয়েন করবে, তারা দুজন মিলে একটা ডান্স সিকোয়েন্স থাকতে চলেছে তাদের, তো সেটা তারা একসাথে পারফর্ম করবে আর কি। পরবর্তীতে আমরা ভিডিওর মধ্যে কয়েকটা ট্রেলারের রিয়াকশন দেবো। সব থেকে প্রথমে কথা বলেছে তানভি দ্য গ্রেট বলে একটা ছবি আসছে, অনুপম খের ছবিটা ডিরেক্ট করেছে, তো সেই ছবির ট্রেলার চলেছে। ট্রেলারটা কিন্তু বেশ ইমপ্রেসিভ ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি অটিস্টিক মেয়ে, যার বাবা আর্মিতে ছিল, মারা গেছে। তো এই মেয়েটি নিজে দাদুর কাছে আসছে, যে অনুপম খের। এবার দাদুর সাথে ওর একটা বন্ডিং আমরা দেখতে পাচ্ছি। দাদু হাসে না, তো দাদুটাকে ও হাসানো শেখাচ্ছে, দাদুকেও লাইফ লিড করা শেখাচ্ছে, মানে দাদুর কাছে ওর থেকে কেয়ার পাচ্ছে, প্লাস ওর সাথে আর কি ওর বন্ডিং হচ্ছে, তাতে দাদুরও লাইফ ইমপ্রুভ হচ্ছে। এবার এই মেয়েটা একটা পয়েন্টের পরে ঠিক করে যে সে আর্মি জয়েন করবে, সেটা নিয়ে কনফ্লিক্ট। এবার একটা অটিস্টিক মেয়ে, সে কিভাবে আর্মি জয়েন করে, কি হয়, সেগুলো নিয়ে আর কি গল্পটা, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। কিছু কিন্তু খুব লার্জার দ্যান লাইফ সিকোয়েন্স আছে, এমনিতে ড্রামা ছবি, বাট কিন্তু লার্জার দ্যান লাইফ সিকোয়েন্সেস তো আছে, যে হাড় ইত্যাদিতে যাচ্ছে আর্মি জয়েন করার পরবর্তীতে, এবং সেখানে বিশাল বড় একটা স্টর্ম আসছে আর কি, পুরো বরফে ঢাকা, দেখবেন এরকম কিছু সিকোয়েন্সেস আছে। তো কিছু সিকোয়েন্সেস আর কি ওরকম গ্র্যান্ডারওয়ালা সিকোয়েন্সও শুট করেছে, আর ড্রামা পোর্শনস গুলো এবং অ্যাক্টার্স খুবই ভালো, তো ড্রামা পোর্শনস গুলো যথেষ্ট ওয়ার্ক করছে। অরবিন্দ স্বামীকেও আমরা দেখতে পাচ্ছি, সে হয়তো কোচের চরিত্রে থাকবে, তো তার কাজও বেশ ভালো লাগছে, অনুপম খেরের কাজ তো ভালো লাগছে। তো দেখা যাক ছবিটা কিরকম হয়। এই ছবিটার ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন করতে চলেছে এক্সেল এন্টারটেনমেন্ট, মানে ফারহান আখতারদের যে কোম্পানি, ফারহান আখতার, রিতেশ সিধওয়ানি, তারা ইন্টারন্যাশনাল আর কি ডিস্ট্রিবিউশনটা করতে চলেছে। দেখা যাক তানভি দ্য গ্রেট ছবিটা কিরকম হয় এবং সফল হয় কিনা বক্স অফিসে। এর পরবর্তীতে আমরা যে ট্রেলারটা নিয়ে কথা বলবো হচ্ছে প্রজেক্ট হেল মেরি বলে একটা ছবি আসছে রায়ান গসলিং এ, তার ট্রেলার ড্রপ করে গেছে, তো সেইটা নিয়ে কথা বলবো। তো মার্শিয়ান বলে একটা ছবি হয়েছিল, সেই ছবিটার যে নভেলের ওপর বেস ছিল, যে লিখেছিলেন তারই এটা নভেল আর কি। তো এখানে বেসিক্যালি আমরা দেখতে যে রায়ান গসলিংকে একটা মিশনের জন্য, মানে সে একটা প্রফেসর ছিল, তাকে একটা পার্টিকুলার মিশনের জন্য, মানে সান আর কি ধীরে ধীরে ডাই ডাউন করে যায়, বা সান যদি ডাই ডাউন করে যায় পৃথিবীও শেষ হয়ে যাবে। তো কেন সান ডাই ডাউন করছে, বা আশেপাশে তার যে অন্য স্টার্স রয়েছে সেগুলো কেন ডাই ডাউন করছে, সেটার আর কি খোঁজ নেওয়ার জন্য ওকে পাঠানো হয় স্পেসের মধ্যে। তো অ্যাকচুয়াল মানে ট্রেলার লেভেলে আর কি এইটুকুই রিভিল করেছে, বাট অ্যাকচুয়ালিতে যেটা হয়েছিল গল্পটার মধ্যে, যে এ যায়, ও প্রথমে যেতে চাইছিল না, তো ওকে প্রথমে একটা ড্রাগ দিয়ে পাঠায় যাতে ওর মেমোরি লস হয়ে যায়। গল্পটা শুরু হয় হচ্ছে যে ও স্পেসের মধ্যেই রয়েছে, ও মনে করতে পারছে না যে ও কে। তারপরে ধীরে ধীরে ও রিকল করে যে ও কে ছিল, কেন এই স্পেস মিশনে এসছে, কি ব্যাপার। এবার ওই স্পেসে গিয়ে ওর একটা এলিয়ানের সাথে বন্ধুত্ব হয়, তো সেটা কিন্তু ট্রেলার লেভেলে দেখিয়েছে এবং সেটা বেশ ইন্টারেস্টিং লাগছে। এবং এই ছবির যে পরিচালক যারা দুজনে ছিল, আপনারা মার্শিয়ান ছবিটাও যদি দেখে থাকেন, সেখানেও একটা কাইন্ড অফ কমেডি কিন্তু ছিল, ঠিক আছে। তো সেটা কিন্তু এখানে নেক্সট লেভেলে আছে, এবং এই ছবির যে ডিরেক্টর ডুও রয়েছে, তারা কমেডি ছবি বানায় আর কি, তো সেই জন্য কমেডিটা কিন্তু বেশ ভালো ওয়ার্ক করছে ট্রেলারের মধ্যে। রায়ান গসলিং এর পারফরমেন্স খুব ভালো লাগছে। এলিয়ানটাকে দেখা যাক কিরকম ভাবে দেখায়, এলিয়ানটার সাথে আর কি ও কমিউনিকেট করছে, এলিয়ানকে থামস আপ দেখা যাচ্ছে, এলিয়ানটা থামস ডাউন দেখা যাচ্ছে। তো এই এলিয়ানটার সাথে ওর বন্ডিংটা আর কি, ফ্রেন্ডশিপটা খুব ইম্পর্টেন্ট আর কি পার্ট এই গল্পটা। তো সেটা আর কি কিভাবে দেখায় সেটাই দেখার মতো বিষয় হবে। অনেকদিন পরে আই থিঙ্ক আমেরিকান ছবিতে আবার এলিয়ানের সাথে মানুষের ফ্রেন্ডশিপ দেখাচ্ছে আর কি। জেনারেলি তো এলিয়ানরা অ্যাটাকই করে, সেই ইটিতে আমার মনে হয় স্পিলবার্গ দেখিয়েছিল যে এলিয়ান ভালো, তার পরবর্তীতে এই ছবিটাতে আমরা দেখতে পাবো। তো সেটা খুব ইন্টারেস্টিং, এবং আলটিমেটলি ও ওখানেই আর কি একটা মানে প্ল্যানেটে থেকে যায়, মানে এটা অ্যাকচুয়াল গল্পটাতে ছিল। আর ভিজুয়াল তো ডেফিনেটলি হলিউডের ছবি, বুঝতেই পারছেন ভিজুয়ালস এক্সট্রাঅর্ডিনারি লাগছে, সেগুলো তো আছে, বাট কমেডিটাও ওয়ার্ক করছে, এগুলো ওয়ার্ক করছে। তো দেখা যাক কিরকম হয় প্রজেক্ট হেল মেরি, রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। লাস্ট আমরা কথা বলবো হচ্ছে নিতিন রেড্ডির আপকামিং ছবি থামুডুকে কেন্দ্র করে, যেটা শ্রীরাম বেনু ডিরেক্ট করেছে। এই শুক্রবার 4 জুলাই রিলিজ করতে চলেছে ছবিটার টিজার যেটা এসেছিল সেটাও আমার বেশ ইমপ্রেসিভ লেগেছিল, ট্রেলারটা কিন্তু আরো বেটার হয়েছে। তো এখানে বেসিক্যালি ভাই বোনের বন্ডিংটা আমরা এখানে দেখতে পাচ্ছি আর কি। তো বেসিক্যালি যেটা হয় যে এদের ছোটবেলায় ভাই বোনের সম্পর্ক খুব ভালো ছিল, তারপরে কোনো একটা কারণের জন্য দিদি আর ভাইয়ের মধ্যে ঝামেলা হয়ে গেছে, এবং দিদি একটা কোনো লোকেলে রয়েছে যেখানে হয়তো সোশ্যাল ওয়ার্ক করে, তো সেই গ্রাম, সেই জঙ্গল, সেই লোকেলটাকে খুব ভালোভাবে এক্সপ্লোর করেছে, সেটার যে ওখানকার কালচার ইত্যাদি, ট্রাইবাল লোকেরা রয়েছে, তো সেগুলো আপনি ট্রেলারের মধ্যে পুরো ভিজিবল, যে ওই কালচারটাকে খুব ভালোভাবে, খুব রুটেড কমার্শিয়াল ছবি হতে চলেছে। তো সেই জন্য ওই লোকেলটাকে খুব ভালো এক্সপ্লোর করেছে, এবং বাকি গল্পটা আর কি ক্যাদির মতো আর কি ইমোশনাল স্টোরি। শ্রীরাম বেনুর প্রত্যেকটা ছবিতে ইমোশনস খুব ভালো থাকে,
এখানেও আর কি ইমোশনাল দিকটাতে আর কি ফোকাস করতে চলেছে, এবং বাকিটা হবে হচ্ছে ওই ক্যাদির মতো আর কি, যে এক রাতের গল্প যেখানে ওই হয়তো দিদিটাকে মেরে দিয়েছে, দিদির কোনো মেয়ে আছে যে রয়েছে, তো ওর দিদির মেয়েকে নিয়ে এখান থেকে পালাতে হবে আর কি। এবার কন্টিনিউয়াসলি একটা রাতের মধ্যে বিভিন্ন ফাইট সিকোয়েন্স ইত্যাদি আমরা দেখতে পাবো। এবার নিতিন রেড্ডি কিভাবে নিজের ভাগ্নিকে নিয়ে ওখান থেকে পালাবে সেটা নিয়ে পুরো গল্পটা হতে চলেছে। ভিজুয়ালস খুব ভালো লাগছে, লোকেলটাকে খুব ভালো এক্সপ্লোর করছে, যেটা বললাম অ্যাকশন সিকোয়েন্সেস গুলো বেশ ভালো লাগছে, খুব এক্সট্রাঅর্ডিনারি নয় বাট ভালো আর কি। এবং প্লাস একে একটা আর্চারের ব্যাকগ্রাউন্ড দিয়েছে নিতিন রেড্ডিকে, তো সেটাও ভালো লাগছে। একটা আদিবাসী মেয়েকে আমরা অ্যাকশন করতে দেখতে পাচ্ছি, তো এই এলিমেন্টস গুলো কি লোকেশের ছবি থেকে কিছু কিছু নিয়েছে, মেয়েরা অ্যাকশন করছে, এক রাতের গল্প, কন্টিনিউসলি চেজ হচ্ছে, লরি টরি চলে যাচ্ছে, সেগুলো নিয়েছে আর কি। বাট সেটাকে এবার দেখা যাক ওরা কিভাবে প্রেজেন্ট করে। প্লাস শ্রীরাম বেনু যেহেতু বললাম ইমোশনটা ভালো হ্যান্ডেল করতে পারে। আপনারা যদি এমসিএ ছবিটা দেখে থাকেন, নানিকে নিয়ে বানিয়েছিল, সেখানেও বৌদির সাথে দেওয়ারের যে একটা মা ছেলের মতো সম্পর্ক, সেটাকে আর কি খুব ভালো করে দেখিয়েছিল আর কি। তো সেটা এবং লাভ স্টোরিটা ছিল যেটা সাই পল্লবীর সাথে, সেটাও খুব সুন্দর দেখিয়েছিল। দেখা যাক এই ছবির মধ্যে সে কিভাবে করে, এবং নিতিন রেড্ডি আলটিমেটলি কামব্যাক হয় কিনা এই ছবিটার মাধ্যমে, সেটাই দেখার মতো বিষয় হবে। দিল রাজুর সাথে, দিল রাজুর নাম দিল রাজু পড়েছে বিকজ দিল বলে একটা ছবি বানিয়েছিল নিতিনকে নিয়ে, সেই ছবিটা বিশাল সাকসেসফুল হয়েছিল, সেই থেকে ওর নাম দিল রাজু হয়। অ্যাকচুয়ালি ওর পুরো নাম তো দিল রাজু নয়, দিলটা একটা ছবির নাম। তো দেখা যাক এবার এত বছর পরে আর কি থামুডু দিয়ে আর কি নিতিন রেড্ডি কামব্যাক করতে পারে কিনা। ছবিটার পিছনে বেশ খরচা করেছে, এবার দেখা যাক আর কি তেলেগু বক্স অফিসে ছবিটা চলে কিনা। আমার কিন্তু এখন অব্দি ট্রেলারটা ইমপ্রেসিভ লেগেছে। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।